প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছি। সবাই তাকে চিনেন। সে একজন কবি যে বাছে বই বিক্রি করে সোশ্যাল মিডিয়াতে অনেক পরিমাণে ভাইরাল হয়েছে। আমরা তার জীবন গল্প জানবো এবং সে অতীত থেকে বর্তমান পর্যন্ত কিভাবে আসলো, তার অতীতের গল্প এবং তার অতীতের কিছু গল্প আছে যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে একজন মানুষ কিভাবে অতীত থেকে এখন কবি হিসেবে বা একজন লেখক হিসাবে পরিচিতি পেল, এবং তার পিছনের গল্প আপনাদেরকে আজকে শোনাবো। এবং আপনারা শুনতে থাকুন এবং জানতে থাকুন যে একজন কবি হতে হলে কত পরিশ্রম এবং কত ত্যাগ করে এই পর্যায়ে আসতে হয়। তো আমরা চলুন আজকে তেমনই একজন কবি, কবি আজিজুর রহমান আজাদ, তার জীবন গল্প শুনবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং বিস্তারিত জানতে থাকুন তার সম্পর্কে। প্রিয় বন্ধুরা, আমি আমার লেখালেখির জীবনে পদার্পণ করি। এটা এমন এক গল্প দিয়ে শুরু। আমার জানা নেই এত অল্প বয়সে, এত অল্প সময় কেউ লেখালেখির জন্য চিন্তা চেতনায় হারিয়ে গেছে কি, এটা আমার এই ইতিহাস জানা নেই। আমি যখন ক্লাস 2-তে পড়ি, আপনারা জানেন এ যুগের ছেলেমেয়েরা হয়তো এই কথাগুলো জানবে না, তাদের কাছে বলতে গেলে এটা হবে রূপকথার এক গল্প। আমি যখন ক্লাস 2-তে পড়ি তখন আমাদের দেখা গেছে এখন যেমন প্রযুক্তি আমাদেরকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু দিয়েছে। আর আজ থেকে আমি প্রায় ৪৫ বছর আগের কথা বলছি। এই সময়টা প্রযুক্তির এর কিছুই ছিল না আমাদের দেশে। যেমন আমরা এখন টেলিভিশন দেখি, টেলিভিশন তো এখন এটা কোনো বিষয় না। এটা যার তার ঘরে আছে, রাস্তাঘাটে যেখানে সেখানে। একটা দোকানে দেখবেন যে ৩,০০০ টাকার মাল নেই, কিন্তু সেখানে ১০,০০০ টাকার একটা এলইডি আছে। আর আগে আগে এমন একটা সময় ছিল যে ধনী লোকের ঘরে, যারা একটা ইউনিয়নের ভিতর দেখা গেছে, একটা ইউনিয়ন একটা ওয়ার্ডের ভিতর দেখা গেছে একটা দুইটা, পুরো ইউনিয়ন খুঁজে দেখা গেছে ২টা ৩টা টেলিভিশন পাওয়া গেছে, কিন্তু সেই টেলিভিশন ছিল সাদা কালো, কোনো রঙিন টেলিভিশন ছিল না। আর ওই সময় মানুষ ওই টেলিভিশনটা দেখতে গ্রাম থেকে আর এক গ্রামে, নিজ গ্রাম থেকে অন্য গ্রামে চলে যেত রাতের বেলা হারিকেন ধরায় নিয়ে। এখন তো হারিকেন নাই, হারিকেন চলে গেছে, এটা অতীত হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে আমাদের দেশ থেকে বলতে গেলে চলে। তো সেই হারিকেন নিয়ে আমরা টেলিভিশন দেখতে যেতাম রাতের বেলা। ওই টেলিভিশনে যখন নাটক দেখতাম, সিনেমা দেখতাম, আর ওই সময় একটা মাত্র চ্যানেল ছিল, সেটা হলো ভিটিভি, বাংলাদেশ টেলিভিশন। আমরা অনেক আনন্দ উদ্দীপনা নিয়ে দল বেঁধে যেতাম এই টেলিভিশন দেখতে। সাথে অনেক মুরব্বীরাও যেত। তো যাদের বাড়ি টেলিভিশন ছিল তাদের একটা দামই ছিল সমাজের জন্য অন্যরকম। আর তারাও একটু ডিমান্ড নিয়ে চলতো, নিজেকে খুব গৌরবের বিষয় মনে করত। আমার বাড়িতে টেলিভিশন আছে, কত মানুষ আসে, তাদের ভিতরে এরকম একটা অহংকারী ভাবও ছিল। যখন মানুষ টেলিভিশন দেখতে যেত, দেখা গেছে তাদের টেলিভিশনটা বাহিরে নিয়ে আসতো, 12 ভোল্ট ব্যাটারি দিয়ে সেই টেলিভিশন চালাতে হতো। বিদ্যুৎ ছিল না, পুরো গ্রাম পুরো ইউনিয়ন ছিল অন্ধকার, কোথাও কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না। আমরা এই টেলিভিশন দেখতে যেতাম, তো মানুষ টেলিভিশন দেখতো, আর আমার ওইটা নিয়ে কল্পনা হতো। নাটক সিনেমা যখন দেখতাম ওইটা নিয়ে কল্পনা হতো, এ তো মানুষের লেখা, এ তো গল্প, এ দিয়ে তো আমিও তো এতে লিখতে পারি। আমি যখন ক্লাস 2-তে পড়ি তখনই আমি এই কল্পনার জগতে হারিয়ে যাই। আমি লিখতে থাকি, লিখতে লিখতে একসময় যখন বেশ কিছু লেখা আমার সংগ্রহ হলো, নিজে নিজে পড়ি, নিজের কাছে ভালো লাগে, তো কাউকে কখনো দেখাইনি, বলিও নি, কেউ জানতো না। আমাদের সংসার ছিল অনেক কষ্টের সংসার। কিছু কিছু ভিডিওতে আপনারা দেখেছেন আমি বলেছি আমার জন্ম গরিবের এক ছোট্ট ঝুপড়ি ঘরে। আসলে আমার জন্ম হয়েছিল গরিবের এক ছোট্ট ঝুপড়ি ঘরে। তো বাবা চাকরি করতেন, মাকে নিয়ে আমার মা আমাকে নিয়ে বাড়িতে থাকতো, অনেক অভাবের সংসার ছিল। যাই হোক, এই অতীত
এই গল্প আমি পুরো গল্প দিতে পারবো না, কারণ পুরো গল্প দিতে গেলে অনেক সময় লাগবে, দিনের পর দিন কেটে যাবে, গল্প শেষ হবে না। সংক্ষিপ্ত কিছু কথা বলি। তো যাই হোক, অভাবের সংসার হলে সে সংসারে সবসময় দুঃখ যেন পিছুই ছাড়ে না। এরকম দুঃখ নিয়ে আমি চলে আসি ঢাকার শহরে। ঢাকার শহরে এসে গার্মেন্টস তৈরি ফ্যাক্টরিতে চাকরি নেই। তারপরে আবার লেখালেখি শুরু করি। লেখালেখি শুরু করতে করতে এক পর্যায়ে আমি সিনেমা লেখা শুরু করি। এদেশের একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতের কাছে যাই একদিন, নিজের চিন্তা চেতনা দিয়ে তার কাছে যাই। তো যে তাকে আমার লেখার কথা বলি, পাণ্ডুলিপি বলি, কিন্তু উনি আমাকে দেখে ওনার ভালো লেগেছিল না। দেখেছিল যে আমার তখন দাড়ি মোচ ওঠে নাই, এতটুক ছেলে কি লিখবে, আমি হলাম একজন বীর মুক্তিযোদ্ধা কাজী হায়াত। সে আমাকে গল্প বলেছিল যে দেখো, তুমি তো এতটুকু ছেলে, তোমার তো এখনো দাড়ি মোচ ওঠে নাই, আর আমি হলাম এদেশের একজন মুক্তিযোদ্ধা, আমি নিজে ফিল্ডে নেমে যুদ্ধ করেছি, আমি নিজে এখন বই লিখি, নিজে পরিচালনা করি, আমি কোনো লেখকের বই করি না। তো তুমি আর কি লিখবে, যে ছেলে হয়ে তুমি আমার বই লিখতে পারবে না। সে যখন আমাকে এই কথাগুলো বলতেছিল, তখন তার স্ত্রী পাশে বসে আমার লেখাগুলো দেখতেছিল। আমি তাকে 3টে পাণ্ডুলিপি দিয়েছিলাম, যে পাণ্ডুলিপি 3টের নাম দিয়েছিলাম কবর শুয়ে প্রতিজ্ঞা, নিষ্ঠুর পৃথিবী, জীবনের শেষ প্রান্তে তুমি। তো ওনার স্ত্রী আমার পাণ্ডুলিপি যখন দেখে দেখে পড়তেছিল, এক পর্যায়ে কাজী হায়াতের কথা যখন শেষ হয়ে গেল, তো কাজী হায়াতের কথা শেষ হয়ে গেলে কাজী হায়াতকে প্রশ্ন ছুড়ে দিলেন যে তোমার কি কথা শেষ? তখন কাজী হায়াত বলল, হ্যাঁ আমার কথা শেষ। তখন ওনার স্ত্রী ওনার বুকের উপর আমার একটা পাণ্ডুলিপি ছিঁড়ে দিয়ে বলল, দেখো এই ছেলেটাকে দেখে তোমার পছন্দ হচ্ছে না, কিন্তু এর লেখা অগ্নিঝরা লেখা, এত ভালো লেখা যা তুমি কল্পনাও করতে পারবে না। তখন উনি ওনার ইচ্ছা, ওনার কথা, ওনার মন মানসিকতা কিছু পরিবর্তন হয়ে বলল যে যাক, তোমার বাবির মন যখন জয় হয়েছে, তখন আমি তোমার পাণ্ডুলিপি দেখব, পড়ব, যদি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে তোমার লেখা ছবি আমি এই চলচ্চিত্রে এনে এটাকে পর্দার উপর নিয়ে আসব। তো তুমি একটা পাণ্ডুলিপি আমাকে দিয়ে যাও, 3টে পাণ্ডুলিপি এনেছো, তোমার ভালো লাগা পাণ্ডুলিপি 3, এর থেকে একটা আমাকে দিয়ে যাও। তখন আমি তাকে কবর সে প্রতিজ্ঞার একটা পাণ্ডুলিপি তাকে দিয়ে আসি। তো ওই সময় এত মোবাইল ছিল না, যোগাযোগ ব্যবস্থা এত সুন্দর ছিল না, খবর নিতে হতো হেঁটে হেঁটে, পায়ে হেঁটে যেতে হতো, গাড়িতে করে যেতে হতো বিভিন্ন ভাবে। 15 দিন পরে যখন গেলাম, যাওয়ার পরে উনি আমাকে বলল, তোমার লেখা অসাধারণ, তোমাকে মানুষ দেখে আমি বুঝতে পারছিলাম না যে তোমার লেখাটা এতটা ভালো হবে, তোমার লেখা আমি করব। আমি এই সময় খুব আনন্দিত হলাম। আনন্দিত হয়ে উনি আমাকে কিছু পরামর্শ দিল। প্রিয় বন্ধুরা, আমি এত কথা এই শর্ট সময় বলতে পারবো না, মেন থেকে কিছু কথা বলতেছি। তো আমি যখন নিয়ে আসলাম পাণ্ডুলিপি, নিয়ে আসার পরে আমার এই আনন্দ, এত বাঁধ ভাঙা আনন্দ ছিল যে বলে বোঝাতে পারবো না, যে আনন্দটা এতটা আনন্দে আনন্দিত হয়েছিলাম আমি। আমার এই আনন্দ আমার ঘরের কিছু লোকের, আমার একজন প্রিয় লোকের পছন্দ হয়েছিল না। তো সে আমার সেই পুরো পাণ্ডুলিপিগুলো গায়েব করে দেয়। যখন আমার লেখাগুলো গায়েব হয়ে যায়, তখন যেন আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেল। আমি যেন কি হারিয়ে ফেললাম, আমার জীবন থেকে যেন কি হারিয়ে গেল। কারণ এতটা সাধনার জিনিস, যেটা আমি রাতের পর রাত, আমার কষ্ট, গার্মেন্টসে চাকরি করে রাতে 12-14 ঘন্টা ডিউটি করে আবার রাতে এসে যখন লেখালেখি করতাম, এই যে কত কষ্টের ফসল ছিল, সেটা যখন আমার কাছ থেকে হারিয়ে গেল, তখন আমি এই ভাষায় বোঝাতে পারবো না যে এটা কতটা বেদনা বিধর ছিল। তাকে বলে এসেছিলাম যে দেখো, তুমি তো কাগজের লেখা গায়েব করে দিয়েছো, আমার হৃদয়ের লেখা তুমি গায়েব করতে পারোনি। তা তোমার এই ঘটনা নিয়ে আমি কোনোদিন কোনো কিছু লিখবো। তো আসলে আমি তাকে বলে এসেছিলাম, কিন্তু পারছিলাম না। এই সময় আমি ঢাকা শহরে থাকতাম, মিরপুরে। ওখান থেকে যখন আমি এই সাভারে, এখন যেখানে বসবাস করছি, সাভারে, এখানে আমি 2000 সালে আসি। এখানে এসে আমি অনেক কষ্ট করেছি, দুমুঠো ভাতের জন্য আমাকে অন্যের জন্য অনেক শ্রম দিতে হয়েছে বেঁচে থাকার জন্য। ঢাকা শহরে প্রথম যখন এসেছি,
কতটা যে কষ্ট করেছি এটা বলে বোঝাতে পারবো না। আমি বাবা মার সাথে রাগ করে চলে এসেছিলাম। এমন একটা ঘরে থাকতাম যেখানে মানে মশারি ছিল না। গার্মেন্টসে চাকরি করতাম, সে হেল্পারিতে চাকরি নিছি, 600 টাকা বেতন, কত কষ্ট। তো মশারিবিহীন শুয়ে রয়েছি রাতে, মশায় খেয়ে রাতের গভীরে উঠে দেখি মশায় কামড়ায় কামড়ায় রক্ত খেয়ে খেয়ে ঘরের বেড়ার সাথে লাগিয়ে আছে। ঢাকার শহর তখন এত উন্নত ছিল না, অনুন্নত ছিল। তো যাই হোক, এত কষ্ট করে যখন জীবনের একটা পর্যায়ে আসি, আমি ঢাকা শহর ছেড়ে সাভারে চলে আসি। সেই ইপিজেটে চাকরি নিয়েছিলাম। ওখান থেকে আস্তে আস্তে আমার আমার কিছুটা পরিবর্তন হতে লাগলো। আমি কবিতার বই লিখলাম, আবার কাগজ কলম হাতে নিয়ে কবিতা লেখা শুরু করলাম। বন্ধুরা, আমার প্রথম যে কবিতা বই প্রকাশ হয়েছিল, যে বইয়ের নাম ছিল অশ্রু, 2004 সালে আমার বইটা প্রকাশ পায়। এর ভিতরে অনেক ইতিহাস আছে। এক বন্ধু আমাকে বরিশাল থেকে দেখতে আসে, তার বই এত ভালো লেগেছিল, সে দেখতে এসে আমাকে আশ্বাস দিয়ে যায়, আপনি লেখালেখি চালিয়ে যান, আপনার লেখা অসাধারণ, আপনাকে যতটুকু সহযোগিতা করার দরকার আমি করব। আসলে অন্যের সহযোগিতা নিয়ে কতটা পথ চলা যায় এটা আপনারাও জানেন। তারপরেও আমি থেমে থাকি নেই, সে আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে, যার কথা আমি চিরদিন মনে রাখবো। আল্লাহ যেন তাকে ভালো করে। তো বন্ধুরা, আমি যখন এভাবে প্রথম বই প্রকাশ করলাম, করার পরে কর্মব্যস্ত আমাকে এতটাই ব্যস্ততার ভিতর ফেলে দিল যে আমি আর কলম ধরার সময় পাই না। ইচ্ছা থাকার সত্ত্বেও আমি লেখার মতন সময় পাই না। কারণ একদিকে সংসার, ছেলে মেয়ে হয়েছে, বিয়ে শাদীর কথাটা একটু বাকি রাখলাম কারণ এই শর্ট টাইমে দিতে পারবো না। তো ছেলে মেয়ে হয়েছে, সংসার হয়েছে, একা চাকরি করি, এই সংসারের হাল ধরে রাখা আমার জন্য বড় কষ্ট হলো। বাড়িতে বাবা, তখন আমার বাবা বেঁচে ছিল, বাবাকে মাকে কিছু টাকা দেয়া লাগে। এই যে যে কষ্ট, যে কতটা কষ্ট, কতটা ঘাম ঝরেছে, এটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তো তারপরে যখন চাকরি করি, চাকরির ফাঁকে ফাঁকে আবার একটু ব্যবসা নিয়েছিলাম, পার্ট টাইমই ব্যবসা করতাম। তো একসময় ব্যবসা করতে করতে মোটামুটি যখন ব্যবসার লাইনটা আমার একটু হলো যে দুইটা রুটি রুটির ব্যবস্থা হবে, তখন চাকরিটা ছেড়ে দিই। চাকরিটা ছেড়ে দিয়ে ব্যবসায় নিয়ে বসি। ব্যবসা বেশ ভালোই চলছিল। তো আমি 2020 সালে একটা বই লিখতেছিলাম বন্ধুরা, যে বইটার নাম ছিল সেই আল্লাহ আজও আছে। তো এই বইটা ইসলামী, এই বইটা লেখা শুরুর সময় 2020 সালে যখন সারা পৃথিবীকে করোনা আঘাত করে বসলো, করোনা গ্রাস করে ধরলো, ওই সময় আমি বইটাকে ছেড়ে দিলাম। ওই বইটা ছেড়ে দিয়ে করোনার আঘাতে বিধ্বস্ত একটা বই লিখি, যে বইটা ওই 3 মাসের ভিতর আমি কমপ্লিট করে বই প্রিন্টে চলে যায়। তাতে বইটা আমি প্রথমে 500 পিস বই প্রিন্ট করি। আমাকে অনেকে, আমার পরিবার থেকেও আমাকে বলা হয়েছিল, দেখো আমার ছেলে যে এখন অনার্সে পড়তেছে, অনার্সের সেকেন্ড ইয়ারের ছাত্র, সে আমাকে বলেছিল যে দেখো আব্বু, তোমাদের সেই যুগ আর এখনকার যুগ অনেক পরিবর্তন হয়ে গেছে। তোমরা যে চিন্তা চেতনায় নিয়ে থাকো, এখন ওই চিন্তার সাথে কোনো মিল থাকবে না। তুমি যে বই লিখে যে টাকাটা খরচ করতেছো, এই টাকাটা তোমার বিফলে যাবে। কারণ এখন কেউ বই কেনে না, বই পড়ে না, এখন সবাই মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে, ইন্টারনেট নিয়ে ব্যস্ত। তারপরে আমার মনের ভিতর একটা বল ছিল, শক্তি ছিল, যে না, আমি যে সিস্টেমে বই বেচবো এটা তো কেউ বেচে না, আমি এই সিস্টেমে বই বেচলে আমার বই চলবে। তো সত্যি আমি কারোর কথা মানলাম না। আমি আপনার 500 পিস বই করেছিলাম, করোনার আঘাতে বিধ্বস্ত পৃথিবী। এই বইয়ের 500 পিস বই আমি প্রথম প্রিন্ট করি। তাতে প্রায় আমার 45,000 টাকা খরচ হয়ে যায়। অর্থাৎ এক একটা বই খরচ পড়ে যায় 90 টাকা। একটা বইয়ের পিছনে আমার খরচ পড়ে যায় 90 টাকা। সেই বইটা আমি বিক্রি করলাম 100 টাকা করে। তার মানে কি 14টা 10 টাকা লাভ হয় একটা বই 100 টাকা বেচলে। ওই বইটা নিয়ে যখন আমি প্রথম দিন বেরিয়ে গেলাম, ওই দিন আমার শরীরটাও খুব অসুস্থ ছিল, সুস্থতা আমার ছিল না। তখন আমি গাড়িতে গেলাম, গাড়িতে যাইয়ে একটু নার্ভাস লেগেছিল নিজের কাছে, যে গাড়িতে হকারি করে বই বেচতে এলাম। প্রথমেই কথা যখন শুরু করলাম, প্রথম গাড়িটা আমার মিস হয়ে গেল, কোনো বই কেউ নিল না। কথাগুলো শুনলো কিন্তু বইগুলো কেউ নিল না। তখন আমার বুকের ভিতর থেকে একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে আসলো, যে আমি কি তাহলে ব্যর্থ হয়ে যাব? আমার এই 45,000 টাকায় কি ব্যর্থ হয়ে যাবে? এত কথা বললাম, এখানে কেউ একটা বই নিল না। আমার কথাগুলো মানুষ যে শুনেছিল, কথাগুলো বলেছিলাম, গাড়ির লোক
যারা ছিল, যাত্রী যারা ছিল, খুব তাকিয়ে ছিল আমার দিকে। কথাগুলো তাদের পছন্দ হয়েছিল, কিন্তু বইগুলো কেউ ধরলো না। ধরেছে, বই ধরেছে, কিন্তু কেউ কিনে নিল না। তখন আবার চলে গেলাম, দ্বিতীয় গাড়িতে উঠলাম। এরকম কয়েকটা গাড়ির পরে একটা বই বিক্রি হলো। এভাবে আমার সারাটা দিন চলে গেল। সারাদিনে আমি একে একে 14টা বই বিক্রি করলাম। 14টা বই যখন বিক্রি করতে পারলাম, তখন আমার মনের ভিতরে একটু সাহস পেলাম যে আজ আমি প্রথম দিন। একে তো নার্ভাস লাগতেছে, তারপরে 14টা বই বিক্রি করেছি 1400 টাকা। ইনশাল্লাহ আমি পারবো। আর এই 500 পিস বই বিক্রি হয়ে গেলে, এখন এই 500 পিস বইতে দেখা যাচ্ছে যে 10 টাকা করে লাভ হইলে হয়তো আপনার 5000 টাকা লাভ হবে। এই 500 পিস বেচতে অনেক সময় লাগবে। তো আমি এভাবে আর কি করলাম, বিক্রি করে শেষে রাতে যখন ফিরলাম বাসায়, ফিরে আসার সময় 1 কেজি মিষ্টিও নিয়ে আসলাম সকলের জন্য। বাসায় এসে সবাইকে হাসি মুখ দিয়ে বললাম যে আজ আমি 14 পিস বই বিক্রি করেছি 1400 টাকা। সরি, এর ভিতর আমাকে কেউ ওই দিনই একটা বই নিয়ে আমাকে 200 টাকা দিল। আমি 100 টাকা চেয়েছিলাম, সে আমাকে 200 টাকা দিল। তখন আমার মনটার ভিতর আরো একটু ভালো লাগলো যে আমি চাইলাম 100 টাকা। হ্যাঁ, এটা প্রথম দিনে 1400 টাকার বই বিক্রি হয়েছিল। তো করোনার আঘাতে বিধ্বস্ত পৃথিবী। তো বইটা যারা পড়লো, পরে আমি বইটি ফোন নাম্বার দিয়ে দিছি যে আমার এই বই আপনাদের যদি পছন্দ না হয়, ভালো না লাগে, আমাকে ফোন দিবেন। আপনার টাকা আপনার কাছে থেকে যাবে, আপনার টাকা আপনার মোবাইলে আমি ফিরিয়ে দিব, আর বই আমার পক্ষ থেকে আপনার জন্য উপহার থাকবে। তো যাই হোক, এই কথা বলার পরে যখন আসি, তো যাই হোক, একে একে মাঝে মধ্যে আমার কাছে ফোন আসে যে লেখক সাহেব, আপনার বই অসাধারণ, আপনি কাজ চালিয়ে যান, আপনার কাজ একদিন সাকসেস হবেই। এই কথাগুলো যেন আমাকে আরো আমার চিন্তার গভীরে নিয়ে যেত যে না, নিশ্চয়ই আমার বই বিক্রি হবে। আমার আনন্দ উদ্দীপনার জন্য আরো বৃদ্ধি পেতে লাগলো। দিন দিন আমার বই বিক্রি বেশি হতে লাগলো। এক পর্যায়ে আমি ওই বইটা বেচতে বেচতে আরো একটা বই বাহির করলাম, যে বইটা, সে বইটা আপনাদের এখন দেখাতে পারছি না। এই যে সেই বইটা, এটা হলো 3য় বই। এই 3য় বইটা বেরোলো, কি আর পেলাম স্বাধীন করে। এই বইটা যখন নিয়ে আমি গেলাম, বইটা বেরোলো, যাওয়ার পরে, গাড়িতে যাওয়ার পরে যখন আমি কবিতাটা আবৃত্তি করে মানুষের কাজে করি, মানুষ খুব খুশি হয় আর বইটা ধরে। বইটা ভালোই বিক্রি হতে লাগলো। তা এরকম ভাবে ভালো বিক্রি হওয়া শুরু হয়ে গেল। তারপরে বন্ধুরা, অনেক সময় মাঝে মধ্যে কিছু মানুষ, তো পৃথিবীতে সবাই সমান না। দেখবেন এই পৃথিবীতে যত মানুষ আসছে, আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মা হাওয়াকে নিয়ে আজ অব্দি যত মানুষ এসেছে, কারোর চেহারার সঙ্গে কারোর চেহারার কিন্তু মিল নেই। এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন। আর মানুষের কণ্ঠের সাথে মানুষের কোনো কণ্ঠের মিল নাই। এই যে আঙ্গুলের ছাপ, এটার সাথে কারোর ছাপের মিল নাই। এই যে আল্লাহর একটা নিদর্শন, আল্লাহর একটা কুদরত, এটা এমন ভাবে সেট করে দিয়েছে, সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না এর মূল রহস্য কি আছে। তো মানুষের মনের অবস্থা এরকম, এক এক ধরনের এক এক মন মানসিকতা। মাঝে মাঝে আমাকে কিছু কিছু মানুষ আমাকে বলেছে যে মিয়া, আপনি একজন লেখক হয়ে বই বিক্রি করেন গাড়িতে হকারি করে, আপনি তন্য লেখকদের কলঙ্ক করে ফেলছেন। তো এই কথার প্রতিবাদ আমাকে করতে হয়নি, সাথে সাথে মানুষ তার পাশের সিটে যারা বসা ছিল, তারাই তাকে যেন একেবারে বেড়ে ধরেছে, মৌচাকের মতন, মৌমাছির মতন ধরে বসেছে। এই মিয়া, আপনি কি বলেন এসব কথা? ওনাকে আপনি স্যালুট জানান। ওনার মতন একজন লেখক আজকে বাংলাদেশে বসে বই বিক্রি করছে, যেটা জাতির জন্য কলঙ্ক। তা আমার এই কথার আর তার এই প্রতিবাদ আমাকে করা লাগেনি। আবার এমন সময় গিয়েছে, আমার 2টা বই নিয়ে, এমনও ব্যক্তি আছে যে আমার 2টা বই নিয়ে আমি চেয়েছি 200 টাকা, সে আমাকে 500 টাকা দিয়ে বসার থেকে দাঁড়িয়ে আমাকে স্যালুট করে বলে, লেখক সাহেব, কবি সাহেব, আপনার বই অর্থ দিয়ে কেনার মতন সমর্থ আমার নেই, আপনার এই বইয়ের মূল্য দেওয়ার মতন ক্ষমতা নেই। আমি এই 500 টাকা বইয়ের মূল্য না, আপনাকে শুধু আমি সম্মান করলাম। এই যে কথাগুলো যখন বলতো, তখন আমার আবেগে দুটো চোখের পানি চলে আসতো যে আমি একজন লেখক হয়ে আজ হকারি করে বই বিক্রি করতেছি। যে কত বড় আবেগে আপ্লুপ্ত হয়ে পড়তাম ওই সময়। ও লোক চোখের পানি ছেড়ে দিয়েছে। যেটা যদি বাংলাদেশ না হয়ে অন্য কোনো দেশ হতো, আজকে আপনার স্থানটা অনেক উপরে থাকতো। তারপরে আমি নিজেকে ধন্য মনে করি। আমি বাংলাদেশি, আমার দেশ বাংলা। আমি লাল সবুজের পতাকা পেয়েছি, এটা আমার কাছে গর্বিত। যে যাই বলুক না কেন, আমি এই দেশে অনেক সুখে আছি, অনেক ভালো আছি বলবো। কারণ মা মাটি, এটাই তো আমাদের জীবনের সবচেয়ে খাঁটি। তো বন্ধুরা, যে এভাবে আমি চলতে চলতে আজকে দেখেন, আমার এই বইটা একসময় আমার মনের ভিতরে একটা দীর্ঘ বিশ্বাস ছিল যে একসময় আমাকে এই দেশের মানুষ চিনবে,
একসময়, কারণ বই কোনো লেখক গাড়িতে হকারি করে বই বিক্রি করে না। একসময় আমার এটা প্রচার হবে, ব্যাপকভাবে প্রচার হবে। আর সত্য আমার সেই ভাবনা, আমার সেই চিন্তা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বাস্তবে রূপ নিয়েছে। যে আমার এই বইটা প্রথমে আপনারা চিনবেন, এদেশের একজন ইউটিউবার আলম হাসান নাম করে, গাজীপুরের একটা ছেলে, সে আমার কথা শুনে ওই দিন সে গাড়িতে বসেছিল একদম পিছনের সিটে। আমি গাড়িতে উঠে রাতের বেলা এশার নামাজ পড়ে এসে গাড়িতে উঠছি, গাড়িতে উঠে বই বিক্রি করতেছি। তো ওই ছেলে পিছন থেকে শুনে অবাক হয়ে গেছে যে একজন লেখক তার বই বিক্রি করতেছে হকারি করি, আর তার কথাগুলো, তার কবিতা তো আমাকে মুগ্ধ করেছে। তখন সে উঠে বলল যে লেখক সাহেব, আপনাকে আরো একটু কষ্ট করতে হবে। আপনার কথাগুলো আমি শুনলাম, এই যে আমার ক্যামেরা, আমি এই কথাগুলো ক্যামেরা বন্দি করব, আমি আমার চ্যানেল থেকে ছেড়ে দেব। আশা করি যে এই চ্যানেলে আপনি ভাইরাল হয়ে যাবেন, সারা দেশে আপনাকে চিনে নেবে। তো আমি যে কবিতাটা করলাম, উনি ওই কবিতাটা ওই গাড়ির ভিতর সে করে নিল, ভিডিও করে নিল। ভিডিও করে নিয়ে 3-4 দিন পরে ওই কবিতাটা ছেড়ে দেয়, তার পেজ থেকে, চ্যানেল থেকে ছেড়ে দেয়। ছেড়ে দিলে আশ্চর্য যে 24 ঘন্টার ভিতর, মাত্র 24 ঘন্টার ভিতর 8 মিলিয়ন হয়ে গিয়েছিল। 8 মিলিয়ন কি বলে ওটাকে, ভিউ হয়েছিল। 8 মিলিয়ন ভিউ হয়ে গেল। তো আমার ওই সময় মানে যারাই যে করছে তারা শুধু আমার বই খুঁজতেছে। মানে ওই দিন আমার নাম্বারটা দেওয়া হয়েছিল না। পরে আলম সাহেবের, তাদের আলম সাহেবকে বারবার লিখে লিখে জানাচ্ছে যে এই লেখকের বই চাই আমরা, আপনারা ওনার নাম্বার দেন। পরে আলম সাহেব আমার নাম্বারটা ম্যানেজ করে নিয়ে ওই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেয়। পরে আমার বইয়ের অর্ডার আসতে শুরু করে, আর মানুষ আমাকে মানে এত ভালোবাসা দিতে লাগলো বলে আমি বোঝাতে পারবো না। তারপরে একে 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 এভাবে বেশ কিছু চ্যানেলে আমার বইগুলো ভাইরাল হতে লাগলো, আমি ভাইরাল হতে লাগলাম। তো সর্বশেষ যখন বন্ধুরা আমার চ্যানেল, এখন বলবো এই কথাটা আমি বলবো যে এখন আমার প্রায় এই দেশের 14 কোটি মানুষের একজন প্রিয় মুখ হয়ে গেছি। 14 কোটি মানুষের হৃদয় স্থান করে নিয়েছি, যেখানে আমার বই, আমার লেখা যারা পড়ে তারা আমাকে নিয়ে খুব চিন্তা করে অনেক। আসলে কিন্তু এই কথাগুলো যতই বলুক, আমি কিন্তু নিজেকে এটা ভাবি না। আমি নিজেকে মনে করি যে আমি কিছুই জানি না, আমার ভিতরে তেমন কিছু নাই। তো হয়তো আমার 2-1টা কাজে মানুষ খুশি হয়েছে, আমার বইতে খুশি হয়েছে, এতে আমার গৌরবের কিছু নেই। আমাকে আরো ভালো কিছু লিখতে হবে, মানুষের জন্য ভালো কিছু করতে হবে, মানুষের কল্যাণে ভালো কিছু করতে হবে। এই চিন্তা চেতনা নিয়ে আমি আসি। এখন আপনাদের দেশবাসীর সহযোগিতা চাই। আপনাদের যেতটুকু ভালোবাসা পেয়েছি, এই ভালোবাসাকে আমি ধরে রাখতে চাই আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে বন্ধুরা, আপনারা যতটা ভালোবাসা আমাকে দিয়েছেন, এটা আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনাদের কাছে আমি এটা চিরঋণ হয়ে থাকবো, এই আশা ব্যক্ত করে আজকের গল্প এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা জানলাম ভাইরাল কবি আজিজুর রহমান আজাদের জীবন গল্প এবং তার জীবনে ঘটে যাওয়া এবং অতীত থেকে বর্তমান পর্যন্ত সংক্ষিপ্ত আকারে অনেক গল্পই আমরা জানলাম। আপনাদের অনেক ইচ্ছা ছিল তার জীবন গল্প জানার, আর আপনাদের যদি ব্যক্তিগত কোনো মতামত থাকে এই বিষয়ে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। তো আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।